সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকে ক্লাসে সমাধান করব 2025 সালে উচ্চ মাধ্যমিকে যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের পেজ নাম্বার 463 পেজের মডেল কোশ্চেন পেপার 7-এর যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3-এর এর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। 1, দার্শনিকরা কখনোই সুখী নয়। দেখো কখনো আছে আর নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো দার্শনিক নয় সুখী। দেখো এদের গুণ আর পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে গুণ হবে, গুণ মানে কি হয় আর নয় আছে গুণ, তাহলে ই বচনের গুণ হবে কি নয়, তাহলে নং অর্থক। আর পরিমাণ সামান্য, এ আর ই বচন সামান্য বচন, তাহলে তোমরা এইভাবে করলে তোমরা 2 করে নাম্বার পাবে। 2, বিনয় ছাড়া সৎ কাজ হয় না। দেখো ছাড়া আছে আর না আছে, তাহলে এটা এ বচন হবে আর উদ্দেশ্য বিধে চেঞ্জ হবে। সকল সৎ কাজ হয় বিনয়ের সাথে। গুণ হবে সদার্থক আর পরিমাণ হচ্ছে সামান্য। 3, কোন মা তার সন্তানকে ভালোবাসে না। দেখো সবাই তার সন্তানকে ভালোবাসে, যেহেতু কোশ্চেন সূচক আছে সেহেতু এটা উত্তরের দিকে লক্ষ্য রেখে বচন করতে হবে, তাহলে এটা এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো যে সকল মা হয় এমন যারা তার সন্তানকে ভালোবাসেন। গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে সামান্য। 4, কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। দেখো কিছু আছে, সহার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। গুণ সদার্থক আর পরিমাণ বিশেষ। বীর অথবা নিম্নলিখিত বাক্যগুলির আদর্শ আকারে রূপান্তরিত করো এবং আবর্তন ও বিবর্তন করো। 1, কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ। দেখো কদাচিৎ আছে, ব্যতিক্রম নিয়ম। সহার্থক হলে ও বচন হবে, নর্থক হলে আয় বচন। যে সহার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো চিকিৎসক নয় আবেগপ্রবণ। দেখো পাশে কিছু লিখবো না, যেহেতু বচনটাকে একবার আবর্তন করব একবার বিবর্তন করব, তাহলে প্রথমে আবর্তন করব। দেখো আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে আমরা অতএব চিহ্ন দিয়ে লিখবো যে ও বচনের আবর্তন সম্ভব নয়। এবার বিবর্তন করব, তাহলে ও বচনকে বিবর্তন করলে আয় বচন হবে। তাহলে এলেপ অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো
দেখো উদ্দেশ্য এক হবে বিবর্তনের ক্ষেত্রে, তাহলে চিকিৎসক গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ আবেগ প্রবণ। পাশে লিখবো বিবর্তিত। তাহলে আবর্তন ও বিবর্তন করতে পারলে এইভাবে করতে হবে। দুই, প্রত্যেক কবি হন দার্শনিক। দেখো প্রত্যেক আছে আর সহায়ত্মক আছে, তাহলে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল কবি হয় দার্শনিক। তাহলে প্রথমে আবর্তন করব, তাহলে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন। দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তাহলে দার্শনিক আগে চলে আসবে। দার্শনিক হয় কবি, পাশে লিখবো আবর্তিত। এবার বচনটাকে বিবর্তন করব, তাহলে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোন কবি নয়, বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অদার্শনিক। পাশে লিখবো বিবর্তিত। চিন্তা জড়বাদীরা আস্তিক নন, ই বচন হবে, নন আছে শুধু। এলেপ করে ই বচন দিয়ে লিখবো যে কোন জড়বাদী নয় আস্তিক। তাহলে প্রথমে আবর্তন করব, ই থাকলে আবর্তন করলে ই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখবো যে কোন উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে, তাহলে আস্তিক আগে চলে আসবে। আস্তিক নয় জড়বাদী, পাশে লিখবো আবর্তিত। এবার বচনটাকে বিবর্তন করব, ই থাকলে এ বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল, উদ্দেশ্য এক থাকবে জড়বাদী, গুণের পরিবর্তন হবে হয়, বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ আস্তিক। পাশে লিখবো বিবর্তিত। চার, বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন। দেখো বেশিরভাগ আছে, সহায়ত্মক আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন লোক হয় কুসংস্কারাচ্ছন্ন। একে আবর্তন করব, আয় থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে, তাহলে কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি হয় লোক, পাশে লিখবো আবর্তিত। এবার বচনটাকে বিবর্তন করব, আয় থাকলে ও বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোন। দেখো উদ্দেশ্য এক থাকবে লোক, গুণের পরিবর্তন হবে হয় আছে, তাহলে নয় হবে। আর বিধেয় পদের আগে অ বসবে, অ কুসংস্কারাচ্ছন্ন। পাশে লিখবো বিবর্তিত। সি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। এক, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিনটি পদ বিশিষ্ট। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কেননার
আগের বাক্য, এই ন্যায়টি অবশ্যই বৈধ ন্যায়। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো। অতএব চিহ্ন এলেপ করে এ বচন হবে, এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। দেখো দুটো পদ পেয়েছি, একটা পক্ষপদ পেলাম, এই ন্যায়টাতে পক্ষপদ এস, আর সাধ্যপদ পেলাম বৈধ ন্যায় পি। এবার খুঁজবো এই ন্যায়টি আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপধান আশ্রয় বাক্য হবে। দেখো বলতে সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিনটি পদ বিশিষ্ট। তার মানে কি, বৈধ ন্যায় তিনটি পদ বিশিষ্ট, আবার এই ন্যায়টিও তিনটি পদ বিশিষ্ট। তাহলে অপদান আশ্রয় বাক্য হবে, এ বচন হবে, এই ন্যায়টি হয় তিনটি পদ বিশিষ্ট, আর প্রধান আশ্রয় বাক্য হবে এই বচন, যে সকল বৈধ ন্যায় তিনটি পদ বিশিষ্ট। এবার চিহ্নিত করব, এই ন্যায়টি আছে পক্ষপদ এস, বৈধ ন্যায় সাধ্যপদ পি, আর তিনটি পদ বিশিষ্ট হেতুপদ এম। এবার পরপর আমরা নিয়ম অনুসরণ করব, নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, যে প্রত্যেক ন্যায় তিনটি পদ থাকবে। দেখো তিনটি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। দেখো হেতুপদ তিনটি পদ বিশিষ্ট, দেখো একবারও ব্যাপ্য হয়নি, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে আমরা মূর্তি আঁকবো, মূর্তি। তাহলে মূর্তি হবে এ এ এ, এটা মূর্তি। এবার সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি এম আছে, তাহলে পি এম লিখবো। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস আর এম, এম এম এ যোগ করব। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট করব হচ্ছে দোষ বলে পয়েন্ট। দেখো কি দোষ হয়েছে, এটা অবৈধ হয়েছে, অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবারে ব্যাখ্যা পয়েন্ট করে এইভাবে লিখতে হবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ তিনটি পদ বিশিষ্ট, প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধিও স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা যদি ব্যাখ্যা সমেত লিখতে পারো তাহলে তোমরা 4/4 পাবে। পরের উদাহরণ, সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয়, যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। দেখো সুতরাং এর পরের বাক্য সিদ্ধান্ত, আবার যেহেতুর আগের বাক্য সিদ্ধান্ত। তাহলে সুতরাং আছে, যেহেতু আছে, তাহলে সিদ্ধান্ত কোনটা হবে? সুতরাং এর পরেরটা আর যেহেতুর আগেরটা। তার মানে কি একই বাক্য, সব ছাত্র সফল নয়। তাহলে এই বাক্যটা সিদ্ধান্ত, তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো। কি বচন হবে? দেখো বলেছে সব ছাত্র সফল নয়, ও বচন হবে।
তাহলে কোনো কোনো ছাত্র নয় সফল। দেখো দুটো পদ পেয়েছি, একটা পেলাম পক্ষপদ, পেলাম ছাত্র, আর সাধ্যপদ পেলাম সফল। এবার খুঁজবো এই ছাত্র অর্থাৎ পক্ষপদ আর কোন বাক্যে আছে। দেখো বলেছে সব ছাত্র পরিশ্রমী নয়, তাহলে এই যে বাক্যটা অপদান আশ্রয় বাক্য হবে, কি বচন হবে? ও বচন। এলেপ করে ও বচন দিয়ে লিখবো যে কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী। দেখো বাকি আছে সব সফল ব্যক্তি পরিশ্রমী, তাহলে এই বাক্যটা প্রধান আশ্রয় বাক্য হবে, কি বচন হবে? এ বচন। যে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। তাহলে এখানেও ব্যক্তি লিখবো, সফলের পাশে ব্যক্তি লিখে নেব। তাহলে এবার কাজ চিহ্নিত করা। ছাত্র পক্ষপদ এস, সফল ব্যক্তি সাধ্যপদ পি, পরিশ্রমী এম হেতুপদ। এবার পরপর নিয়ম অনুসরণ করব। প্রথম নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেক কিনায় 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। তাহলে দেখো হেতুপদ পরিশ্রমী অপদান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, তাহলে নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ দেখো 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে যুক্তিটি বৈধ হবে। তাহলে এই যুক্তিটা হচ্ছে বৈধ যুক্তি। তাহলে মূর্তি আঁকতে হবে, মূর্তি। তাহলে মূর্তি বলে পয়েন্ট। তাহলে মূর্তি কি হবে? মূর্তি হবে 3টে বচন এ ও ও। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আর এম আছে, তাহলে পি আর এম। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম এস এম। এম এম এ যোগ করবো কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। এবার পয়েন্ট করব দোষ। দেখো দোষ হচ্ছে নেই, দোষ নেই। ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি। তাহলে বৈধ মূর্তির নাম কি হবে? দেখো মূর্তি যদি এ ও ও হয় তাহলে বৈধ মূর্তির নাম হবে বারাকো, বিএ আর ও সিও, বারাকো। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।